নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা শুনেছ দীপিকা মজুমদারের কলমে হরর অ্যাডভেঞ্চার উপন্যাস নাগপাশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব। এখন তোমরা শুনবে এই উপন্যাসের চতুর্থ তথা অন্তিম পর্ব। আজকের উপন্যাসটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত চন্দ্র প্রতাপগড়ের আতঙ্ক এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না কিন্তু। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের আগামী গ্র্যান্ড প্রজেক্টস যেমন পাণ্ডব গোয়েন্দার গল্প, কাকাবাবুর আগামী গল্প, অভিক সরকারের ইনকুইজিশন, এই সমস্ত কবে আসছে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে কন্ট্রিবিউট করতে পারো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, বা হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য। তাহলে শুরু করা যাক দীপিকা মজুমদারের কদমে হরর অ্যাডভেঞ্চার উপন্যাস নাগপাশের চতুর্থ তথা অন্তিম পর্ব। মাথার পেছনে একটা চিনচিনে ব্যথা নিয়ে কৃতি জেগে ওঠে। চোখ মেলতেই সিঁড়ির দেওয়ালে দিনের আলোর খেলে বেড়াতে দেখে কৃতি। সোজা হয়ে বসতে গিয়েই মাথার যন্ত্রণাটা সে টের পায়। মাথার পিছনে হাত দিতেই একটা আঠালো তরলের স্পর্শে রক্তের উপস্থিতি বোধগম্য হয় তার। ধীরে ধীরে গতকাল রাতের সমস্ত ঘটনা তার মনে পড়ে যায়। কতক্ষণ কেটে গিয়েছে তাও খেয়াল নেই। মেঝে ভর দিয়ে উঠে দাঁড়াতেই সিঁড়ির ওপর পড়ে থাকা তার মোবাইলটা খুঁজে পেল কৃতি। সময় দেখল সবে 6টা বেজেছে। তার মানে কৃতি এখানে সিঁড়িতে জ্ঞান হারিয়ে পড়েছিল, তা কেউ টের পায়নি। দানিয়েল কোথায়? নিচের বারান্দাটা পেরিয়ে দানিয়েলের মায়ের ঘরের দিকে এগোতেই কৃতি বিস্মিত হয়। ঘরের দরজা হাঁ করে খোলা। বিছানার উপরে দানিয়েলের মা আর তীপ্রীতি তখনও ঘুমে আচ্ছন্ন। অথচ অন্যান্য দিন সূর্যোদয়ের অনেক আগে দুজনে বিছানা ত্যাগ করে। গতকালের ঘটনায় হয়তো দুজনেই ক্লান্ত ভেবে ফিরে আসতে গিয়েও থেমে যায় কৃতি। নেতল্যাংকে দেখা যাচ্ছে না। সে তো কাল এই ঘরেই ঘুমিয়েছিল। বারান্দায় মেঝের ওপর ছড়িয়ে থাকা হলুদ রঙের চাল দেখে কৃতির সন্দেহটা আরও ঘনীভূত হয়। মেঝের উপরে বসে পড়ে থাকা কয়েকটা চালের দানা হাতে নিয়ে তুলে শুকতেই ঝাঁঝালো মিষ্টি গন্ধটা সে চিনতে পারে। গন্ধের উগ্রতা কমে গেলেও গতকাল রাতে এই মিষ্টি গন্ধেই সে অচৈতন্য হয়ে পড়ে। কিন্তু এই চাল এখানে কে রেখে আসতে পারে? হঠাৎ উঠোনের ওপারে রাস্তা থেকে নেতল্যাংকে দৌড়ে বাড়ির দিকে আসতে দেখা গেল। নেতল্যাং ছুটে বারান্দার সিঁড়িতে পা রাখতেই হাঁপাতে হাঁপাতে কৃতিকে বলল, ড্যানি দাদাকে কোথাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? নেতল্যাং বারান্দার থাম ঘেঁষে মাথায় হাত দিয়ে বসে পড়ল। কাল রাতে একটা অদ্ভুত পায়ের শব্দ শুনে আমি ঘর ছেড়ে বেরিয়ে দেখি ড্যানি দাদা নিচের বারান্দায় ওই পেছনের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম যে এত রাতে তুমি এখানে দাঁড়িয়ে একা একা কি করছো? দাদা উত্তর দেওয়ার আগেই ওই পেছনের খোলা দরজা দিয়ে রাপলাং এসে হাজির হয়। হ্যাঁ, ওর হাতের শক্ত লাঠিটা দিয়ে আমার মাথায় অন্ধকারে এমন জোরে আঘাত করলো যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে উঠে দেখি নিচের তলার সারা বারান্দা আর ঘরময় এই হলুদ চাল ছড়িয়ে আছে। সবাই ঘুমে আচ্ছন্ন। আর ড্যানি দাদা কোথাও নেই।
আমি 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 তখনই বেরিয়ে যাই তাকে খুঁজতে। গ্রামে গ্রামে কোথাও যদি ওর কোনো খবর পাই, কিন্তু কোথাও পাচ্ছি না। ড্যানি দাদার কোথাও নেই। আমার দুই দাদার একজনকেও আমি বাঁচাতে পারলাম না। নেথল্যাং যে সত্যি বলছে তার প্রমাণ ওর কপালের পাশ থেকে গড়িয়ে পড়া রক্তের ধারা। নেথল্যাংয়ের কান্নার শব্দে তিপ্রীতি ঘর ছেড়ে বেরিয়ে আসে। ওর পেছনে দানিয়েলের মা বলরিও। নেথল্যাং যা বলছে তা ওরা দুজনেই শুনছে। তিপ্রীতি সব শুনে কান্নায় ভেঙে পড়লেও বলরি কিন্তু তখনও অবিচলভাবে দাঁড়িয়ে। কৃতি গতকাল রাত্রে দানিয়েলকে ঘরে দেখতে না পেয়ে বিপদ আঁচ করিয়ে বেরিয়ে এসেছিল, কিন্তু সে বিপদ আটকাতে পারেনি। দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গিয়েছে। নেথল্যাং, তুই ঠিক দেখেছিস রাফলাংয়ের এই বাড়ির ভেতরে এসেছিল? ও ছাড়া আর কে হবে? হ্যাঁ, এই তল্লাটে ওরকম রাক্ষস, ওই রকম একটা রাক্ষস ওই একটাই আছে। বাইরের কেউ এসে এই বাড়ির ক্ষতি করতে পারে আমি একথা বিশ্বাস করি না। আর দামেহিকে যেভাবে খুন করা হয়েছে তাতে মনে হয় মেংসনাদের থলেন উপাসনা এই বছরের মতো সম্পূর্ণ হয়েছে। তাহলে দানিয়েলকে ওদের এখন কি প্রয়োজন? দানিয়েল দাদাকে যদি মেরেই ফেলতো তাহলে ওর দেহ তো এখানে পড়ে থাকতো, কিন্তু এখানে তো কোনো রক্তের চিহ্নও নেই। সেই জন্যই তো বলছি, এখন না কেঁদে বরং তুই আশেপাশের পুঞ্জিগুলোতে দেখে আয়। মালকিনের হুকুম শিরোধার্য করে নেথল্যাং বেরিয়ে যেতেই কৃতি বলল, বাইরের কেউ না হলেও খুব কাছের লোকজনই যে এটা করেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি জানি কে করেছে। তারপর দানিয়েলের মায়ের দিকে তাকিয়ে বলল, ইবন সারা। না না দিদি, তুমি ভুল করছো। সারা এরকম মেয়েই নয়। কেন নয়? মেংশন ওদের পরিচয় তোমরা কেউ জানতে পেরেছো আজ পর্যন্ত? আর আমি যে কদিন এখানে আছি প্রায় প্রতিদিন রাত্রেই আমি ইবন সারাকে কিছু না কিছু করতে দেখেছি। ও রাফলাংয়ের সঙ্গে যোগাযোগ রাখে, এ কথা আমি তোমার মাকেও জানিয়েছিলাম। আর গতকাল রাতে ওকে আমি এই বাড়ির চৌহদ্দি থেকে ওপাশের গেট খুলে ওদের বাড়ির দিকে যেতে দেখেছি। পরশু রাত থেকে ওই গেটে তালা দেওয়া ছিল। তাহলে ও এদিকে এলো কিভাবে? আর সারা দামেহিকে বিয়ে করতে চেয়েছিল, সেটা হয়নি যখন প্রতিশোধ নেওয়ার জন্য ও যে এমন করবে না তার কোনো মানে নেই। কৃতির কথা শেষ হতেই পিছনের দরজার দিক থেকে একটা মেয়েলি গলার স্বরে উত্তর এলো, আমি বাড়ির এপারে আসতে পেরেছিলাম কারণ ওই তালার একটা চাবি তো আমার কাছেও থাকে। কৃতি দেখল ইবন সারা বাড়ির পেছনের দিকে যাওয়ার দরজা দিয়ে বারান্দায় প্রবেশ করেছে। ওকে এগিয়ে আসতে দেখে কৃতি বলল, তুমি নিজের পাপ ঢাকতে যাই বলো না কেন, তোমার কথায় আমি অন্তত বিশ্বাস করি না, এবং গ্রামের সহজ সাদাসিধে মানুষদের মতো আমি তোমাকে ভয়ও পাই না। সেদিন রাতে রাফলাংয়ের সঙ্গে তুমি দেখা করনি? কি এমন গোপন কাজ থাকে তোমার যে রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে রাফলাংয়ের মতো একটা ক্রিমিনালের সঙ্গে তোমায় দেখা করতে হয়? তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে তুমি আমায় এটা বলো যে এই বাড়ি তো রক্ষা কবচ দ্বারা সুরক্ষিত, তাহলে আমি একজন মেংশনহ হয়ে এই বাড়িতে কিভাবে প্রবেশ করতে পারি? আর দানিয়েলকে বা বাড়ি থেকে কিভাবে কেউ গায়েব করে দেয়? ইবন সারার কথা শুনে বলরি ওর হাত ধরে বললেন, আমি জানি না তুই কিছু করেছিস কিনা, কিন্তু তুই আমার মেয়ের মতো। আমার ছেলেটাকে কোথায় রেখেছিস বলে দে। বিশ্বাস করুন কাকিমা, আমি কিছুই করিনি। আমার বাবা একসময় নংশনহদের হাতে আক্রান্ত হয়েছিল। সেদিন হুনবেদ কাকা যদি সময় থাকতে বাবাকে হাসপাতালে না নিয়ে যেত তাহলে কি বাবা বেঁচে থাকতো? আমি এই পাপ কাজ কেন করতে যাব? হ্যাঁ, আমি দামেহিকে বিয়ে করতে চেয়েছিলাম। দামেহিও আমায় ভালোবেসেছিল, কিন্তু ও যদি আমার কথা সেদিন বিশ্বাস করে ওই ডাইনির কথা না শুনতো তাহলে আজ এমন ঘটতো না। ডাইনি? কোন ডাইনির কথা বলছিস তুই? জানি না বিশ্বাস করবেন কিনা, আরিশা কিন্তু মেংশনহ পরিবারের একজন। ইবন সারার কথা শুনে বলরি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শেষ পর্যন্ত আরিশা?
যে কিনা নিজের স্বামী হারানোর দুঃখে বিহবল হয়ে নিজেকে সামলে উঠতে পারেনি? তুই আরিশাকে হিংসে করিস বলে এমন কথা বলছিস। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে আরিশাই মেংসনাহ এবং দামেহির মৃত্যুর পিছনে ওই হাত আছে। এমনকি আমার দৃঢ় বিশ্বাস দানিয়েলকেও ওই অপহরণ করেছে। আপনি আরিশাকে এই বাড়িতে আসতে বলুন। সে যদি এই বাড়ির চৌহদ্দি পার করতে পারে তাহলে আমি মেনে নেব যে আমি ভুল বলেছি। বলেরি ভাবলেন ইবন সারার কথাটা একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। যেদিন থেকে পূজারীজির দেওয়া মন্ত্রপুত মাটি 4 ভাগে করে বাড়ির 4 কোণে পুঁতে বাড়ি সুরক্ষিত করেছেন, তারপর থেকে কিন্তু আরিশা কোনোদিনও এই বাড়িতে পা রাখেনি। কোনো না কোনো বাহানায় সে তার বাড়িতে থেকে গিয়েছে। বলেরি ইবন সারাকে বললেন, তুই এত কিছু কিভাবে জানলি? সন্দেহ তো আমার তখন থেকেই শুরু হয় যখন দামেহি আমার সঙ্গে প্রায় প্রতিদিনই বিনা কারণে ঝগড়া শুরু করে, এড়িয়ে যেতে থাকে আমায়। ধীরে ধীরে ও আমার সঙ্গে কথা বলা তো দূর, আমার মুখ পর্যন্ত দেখা বন্ধ করে দিল। একদিন জানতে পারলাম আরিশার সঙ্গে ওর সম্পর্ক শুরু হয়েছে। তখনই বুঝেছিলাম এই মেয়ে দামেহিকে কোনোভাবে বশ করেছে। একদিন সন্ধে ওর বাড়ি থেকে আমি বেশ কয়েকজন লোককে বেরোতে দেখি। লোকগুলো নংরিয়াতের নয়, সম্ভবত শিলং থেকে এসেছিল। আমি রাপলাংয়ের মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানলাম ওরা আরিশাকে দিয়ে থলেন পুজো করাতে চায়। তখনই জেনেছিলাম যে আরিশা একজন মেংসনাহ। রাপলাং পয়সার খাতিরে 2-1টা খারাপ কাজ করে থাকলেও ও কিন্তু নংসনাহ নয়। তুই এত কথা যখন জানতিস তাহলে আমায় বলিসনি কেন? আরিশা যে তন্ত্রমন্ত্র তুকতাক বশীকরণ করে দামেহিকে বশ করে বিয়ে করেছে এটা আমি জানতাম, কিন্তু দামেহি তো আরিশার সঙ্গে ভালো ছিল, তাই ওদের সুখের সংসার আমি ভাঙতে চাইনি। কিন্তু আরিশা যে মেংসনাহ পরিবারের একজন সেটা আমি জানার পর সেদিন নংগ্রেমের দিনই দামেহিকে বলেছিলাম। ও আমার কথা বিশ্বাস করতে চায়নি। আপনাদের জানালেও আপনারা বিশ্বাস করতেন বলে আমার মনে হয়নি। আমি ভাবতে পারিনি আরিশা ওর সিদ্ধির জন্য দামেহির রক্তই উৎসর্গ করবে। তবে ওর মৃত্যুর পর আমি আপনাকে জানাবো ভেবেছিলাম। গতকাল রাতে আমি দানিয়েলকে বারান্দায় পায়চারি করতে দেখে ওকেই জানিয়েছিলাম। প্রথমটায় ও আমার কথা বিশ্বাস না করলেও ও কিন্তু বুঝেছিল, বলেছিল সকালে আপনাকে জানাবে, কিন্তু তার আগেই। দেখো, আমি তন্ত্র মন্ত্র অপদেবতা এসবে যদিও বিশ্বাস করি না, সবই বুঝরুকি, কিন্তু এই মেংসনু আর নংসনুরা যে আছে সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। তুমি কিভাবে নিশ্চিত যে এই কাজ রাপলাং করেনি? রাপলাং একসময় অসামাজিক কাজে লিপ্ত ছিল ঠিকই, কিন্তু ও এখন আমার জড়িবুটি সংগ্রহের কাজ করে। ও কিন্তু সেদিন তোমাদেরকে আরিশার ব্যাপারে সতর্ক করতেই গিয়েছিল। সেদিন রাতের বেলায় ও আমার কাছে জড়িবুটি নিয়েই এসেছিল। শাস্ত্র মতে প্রতিটা জড়িবুটি জঙ্গল থেকে সংগ্রহ করার একটা সময় থাকে। রাপলাং যদি নংসনুহ না হয় তাহলে নংসনুহ কে? তা আমি জানি না, জানলে আপনাদের আমি আগেই সচেতন করতাম। বলেরি ইবন সারার হাত জড়িয়ে ধরে বললেন, কে এমন সর্বনাশ করলো আমার ছেলেদের? দামেহি দাদার রক্ত যদি পরশু রাতেই থলেনকে উৎসর্গ করা হয়ে থাকে, তাহলে আজ আবার দানিয়েল দাদাকে থলেন পুজোর কাজে কেন লাগাতে যাবে আরিশা? ও ঘন ঘন থলেন পুজো হয় না। এর উত্তর তো আরিশাই দিতে পারবে। ঠোঁটের কাছে একটা আষ্টে নোনতা স্বাদেই আচমকা দানিয়েলের হুঁশ ফিরে এলো। সম্বিত ফিরে পেতেই চোখ খোলার চেষ্টা করতে শরীরের প্রত্যেকটা পেশিতে প্রথমবারের জন্য যন্ত্রণার অনুভূতি হলো দানিয়েলের। মেঝে পড়ে থাকা অবস্থাতেই শিরদাঁড়া সোজা করতে গিয়ে সে বুঝতে পারল তার হাত আর পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাঁ দিকের চোখের পাশটা একটা গভীর ক্ষতর কারণে ফুলে উঠেছে। চোখ খোলার চেষ্টা করলেই মাথার বাঁ দিকের শিরায় প্রবল টান লেগে যন্ত্রণার অনুভূতি দ্বিগুণ হচ্ছে। তবু কোনো রকমে একটা চোখ দিয়েই দানিয়েল দেখল একটা পুরনো উঁচু দেওয়ালওয়ালা বাড়ির একটা ঘরে তাকে মেঝে ফেলে রাখা হয়েছে। সময় সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তবুও খোলা জানলা দিয়ে যেটুকু বোঝা যায় তাতে সময়টা যে সূর্যাস্তের পরের সেটাই সে নিঃসন্দেহ। গলার ভেতরটা তেষ্টায় শুকিয়ে রয়েছে, ঘাড়ে আর পিঠে অসম্ভব যন্ত্রণা। বাঁধা হাত পা নিয়েই পেছনের দেওয়ালে পিঠে ভর দিয়ে সোজা হয়ে বসল দানিয়েল।
ফাঁকা ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ। ধীরে ধীরে সমস্ত স্মৃতি তার স্পষ্ট হয়ে ওঠে। রাতে ইবন সারার পায়ের শব্দে 3 তলা থেকে নিচের বারান্দায় নেমে আসে দানিয়েল। অন্ধকারে ইবন সারাকে দেখে প্রথমে চিনতে না পারলেও দানিয়েল বুঝেছিল যে মেয়েটির কাছ থেকে বিপদের তেমন আশঙ্কা নেই। কিন্তু তারপর ইবন সারা যে কথাগুলো তাকে বলেছিল সেগুলো সত্যি অবিশ্বাস্য রকমের ভয়ের। ইবন সারা বলেছিল তার বৌদি আরিশাই নাকি তার দাদা দামেহিকে খুন করেছে এবং সে নিজেই একজন মেংশোনা পরিবারের সদস্য, অর্থাৎ থলেন উপাসক সে। দানিয়েল বুঝতে পারেনি ইবন সারাকে কতটা বিশ্বাস করা যায়, তাই সে ঠিক করেছিল সকাল হলে মায়ের সঙ্গে ব্যাপারটা আলোচনা করবে। কিন্তু বারান্দা থেকে সিঁড়ির দিকে যেতেই একটা মিষ্টি পরিচিত গন্ধে তার মাথা ঝিমঝিম করতে শুরু করে দেয়, আর তারপরই বাঁ পাশ থেকে কেউ মাথার পাশে লাঠি দিয়ে আঘাত করে তাকে। এরপর সেই রাতের আর কোনো স্মৃতি নেই দানিয়েলের। কিন্তু বহু বছর আগে সানোবার চাচার ক্ষত বিক্ষত দেহটার কাছে ঠিক এই গন্ধটাই পেয়েছিল দানিয়েল। তাই তার বুঝতে অসুবিধা হয়নি যে একজন নংশোনা তার উপর হামলা করেছে। কিন্তু সেই নংশোনা তাকে মেরে না ফেলে জীবন্ত অবস্থায় এখানে কেন নিয়ে এসেছে? দানিয়েলের ভাবনার মাঝেই ঘরের দরজাটা বাইরে থেকে খোলার একটা ধাতব শব্দ হলো। দরজার পাল্লাদয় ধীরে ধীরে দুপাশে সরে গিয়ে একটা নারী মূর্তির ছায়া অবয়ব ভেতরে এগিয়ে এলো। তার হাতে একটা ছোট্ট ড্রাম এবং ড্রাম বাজানোর কাঠের হাতুড়ি। মহিলা ঘরের ভেতরে এসে আলো জ্বালতেই তার মুখ দেখে চমকে ওঠে দানিয়েল। মুখের ডান পাশে পুড়ে যাওয়া কুঞ্চিত চামড়া এক জায়গায় দলা পাকিয়ে গালের আকৃতি পরিবর্তন করে দিয়েছে। ডান দিকের চোখের কোনো আগুনের হাত থেকে রেহাই পায়নি মহিলার। মাথার পুড়ে যাওয়া দিকের অংশে নেই কোনো চুল, ভ্রু বা চোখের পাতা। মহিলা দানিয়েলকে জেগে উঠতে দেখে হিংস্রভাবে হেসে উঠতেই দানিয়েল মহিলার বিভৎস মুখ চোখ দেখে চোখ বুজে ফেলল। মহিলা হেসে খাসি ভাষায় দানিয়েলকে প্রশ্ন করলেন, কি চিনতে পারছো আমায়? দানিয়েল অবাক হয়ে মহিলার দিকে তাকাতেই মহিলা আবার বললেন, না চিনতে পারারই কথা। তবে তবে আমার মুখের এই কুচ্ছিত দিকটা না থাকলে হয়তো চিনতে পারতে। ওলারি চাচিকে মনে আছে তোমার? ড্যানি, ওলারি নাংবা। ওলারি চাচি? আপনি ওলারি চাচি? আপনি বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে তো থাকতেই হতো, না হলে আজকের দিনটা দেখতাম কিভাবে? তোমাকে এই অবস্থায় দেখে আমার কি যে খুশি হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। দানিয়েল দেখল মহিলার মুখটা সত্যি তার শৈশবের এক প্রতিবেশীর সঙ্গে হুবহু মিলে যায়। তাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পরেই ছিল ওলারি চাচির কুটির। কিন্তু সেই দিন তো আরো দুজনের সঙ্গে ওলারি চাচি আগুনে পুড়ে মারা যায়। মহিলা যেন দানিয়েলের মনের কথাটা পড়ে ফেললেন। কি ভাবছো? সেদিন আমি না মরে বেঁচে গেলাম কিভাবে? হ্যাঁ, আমার এই অবস্থার জন্য তো তোমার বাবা দায়ী। তোমাদের পরিবারের কোনো ক্ষতি আমরা করিনি, তবু আমাদের উপরে গ্রামের লোকজন নিয়ে চড়া হয়েছিল। তোমার বাবা নষ্ট করেছিল আমাদের পুজো, নষ্ট করেছিল। হাতের ছোট্ট ড্রামটা মাটিতে নামিয়ে রেখে বললেন, শানোবার সামাংকে বাঁচাতে গিয়ে বেঘরে নিজের প্রাণ দিয়ে দিল হুনবেইত। সেদিন ওই মাতব্বরি না করলে আজ তোমার বাবা বেঁচে থাকতো। ওলারি চাচিকে দেখে দানিয়েল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মানুষ শুধু একটা প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো বছর কাটিয়ে দিতে পারে? জীবন কি সত্যি এতটা একমুখী?
খোলা দরজা দিয়ে আরও একজন এর মধ্যে প্রবেশ করেছে, যাকে দেখে সেদিন রাতের ইবন সারার কথাগুলো অনিচ্ছাকৃতভাবে বিশ্বাস করতে বাধ্য হলো দানিয়েল। খাসিদের ঐতিহ্যবাহী 2 প্রস্থ পোশাক, ধারা পরনে, হলদেটে ফর্সা গোল মুখ, আর মাথায় 1 ঢাল কালো চুলের অধিকারী আরিশা বৌদিকে দেখে সবার প্রথমে দামেহির জন্য বড় কষ্ট অনুভব করল দানিয়েল। আরিশার হাতে একটা ভাঁজ করা সাদা কাপড় আর পেতলের থালা। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে আরিশা বলল, দাদার জন্য কষ্ট হচ্ছে দানিয়েল? এত দিন দূরে থাকার পর যে দাদার মৃত্যু স্বপ্ন দেখে নাংরিয়াত ছুটে এলে, সেই দাদার জন্য তোমার এত কষ্ট? তাহলে ভাবো তো, মাত্র 3 বছরের একটা শিশু যার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, তার কষ্ট ঠিক কতখানি? দানিয়েল আরিশার হেঁয়ালি ভরা কথাবার্তার কিচ্ছু বুঝতে পারছিল না। আরিশা মেঝে বসে একটা কাপড় দিয়ে পেতলের থালাটা পরিষ্কার করতে করতে বলল, ওলারি নাংবাহকে তোমার মনে পড়লে দালিশা নাংবাহকে নিশ্চয়ই ভুলে যাওনি। আমি দালিশা নাংবাহর মেয়ে আরিশা। দানিয়েলের এবার মনে পড়ল সেদিন রাত্রে সানোবার চাচাকে হাসপাতালে দেওয়ার পর গ্রামের কিছু বিশ্বস্ত লোক জড়ো করে দানিয়েলদের বাবা গিয়েছিল নংবাদের বাড়িতে। ওলারি নংবা ছিলেন অবিবাহিত, আর দালিশা নংবা তখন সদ্য বিধবা হয়েছেন। দালিশার একটি বছর 3 মেয়েকে নিয়ে 2 বোন নংরিয়াতে থাকতেন। হঠাৎ একদিন খবর উঠে যায় যে এই 2 বোন থলেন অপদেবতার উপাসনা করে, বলির জন্য নংসোনা নিয়োগ করে মানুষ খুন করে। প্রথমটায় দানিয়েলের বাবা হুনবেইত গুজব বলে কিছু বিশ্বাস করতে চাননি, কিন্তু ধীরে ধীরে নংবা বোনদের বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যে হুনবেইতের অবিশ্বাস করার সুযোগ ছিল না। সানোবার সাংমার উপরে হামলা হওয়ার পর হুনবেইত গ্রামের লোকজন নিয়ে নংবাদের বাড়িতে গেলে উত্তেজিত গ্রামবাসী নংবা কুটিরে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনেই হুনবেইত মারা যায় দালিশা নংবা এবং একজন নংসোনা। ওলারি নংবা আর দালিশার 3 বছরের মেয়েটির লাশ পাওয়া যায়নি। সেই ঘটনার পর দানিয়েলের মা বলরির মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়। মেংসোনা পরিবারের কেউ যদি একজনও বেঁচে গিয়ে থাকে, তাহলে থলেনের কৃপাও অক্ষত থাকবে। সেই রাতের ঘটনার পর দানিয়েলের প্রচণ্ড জ্বর আসে। জ্বরের শরীরেও বারবার বলতে থাকে থলেন তাকে ডাকছে, থলেন তার রক্ত পান করতে চায়। তাই দানিয়েলের মা ছেলেকে চিরদিনের জন্য মেঘালয়ের খাসি অঞ্চল থেকে দূরে সরিয়ে দেওয়ার মনস্থির করেন। দানিয়েলকে রেখে আসেন তার কলকাতার দূর সম্পর্কে বোন থিরশিয়ার কাছে। দানিয়েল বুঝতে পারে আজ তার জীবনের সেই দুঃস্বপ্নটা শেষমেশ সত্যি হতে চলেছে। এই 2 নারী সেই দুঃস্বপ্ন সত্যি করার আয়োজন করছেন। দানিয়েল তবু শেষবারের মতো বলল, তোমাদের থলেন তো আমাকে চেয়েছিল, তাহলে দাদাকে মারলে কেন? দামেহিকে তো আমি বিয়ে করতে চাইনি। থলেনের ইশারা বুঝতে আমারই ভুল হয়েছিল। আগে যদি বুঝতাম, সেদিন থলেনের সানোবর চাচার রক্ত পান করার সময় তুমি উপস্থিত ছিলে, তাহলে তো তোমাকেই... যাকে কি যায় আসে তাতে। দামেহিকে আমি কলকাতা পাঠিয়েছিলাম। দামেহি ভালো চা বানায়, ওর হাতের চা না খেলে কি তুমি নাংরিয়াত আসতে? তোমার মা পূজারীর কাছ থেকে বাড়ির জন্য রক্ষা কবচ আনাতে পারে, আর আমি সামান্য বশীকরণের বুটি বানাতে পারবো না। তবে দামেহির প্রয়োজন আমার ফুরিয়েছিল। ওকে বাঁচিয়ে রাখলে যে কোনো দিন আমার পরিচয় ফাঁস হয়ে যেত। দানিয়েল বলি প্রথা, রক্ষা কবচ এসব কুসংস্কারে এখনো বিশ্বাস করে না। তবে এরা যদি রক্ষা কবচ সম্পর্কে জানে, তাহলে নংসোনা বাড়িতে প্রবেশ করল কিভাবে? দানিয়েল আরিশাকে বলল, মেরেই তো ফেলবে আমায়। তোমার পরিচয় যখন জানলামই, তাহলে এটাও বলে দাও, নংসোনো আমাদের বাড়ির সুরক্ষা কবচ কিভাবে ভেদ করলো? রক্ষা কবচ? মেঝের উপরে বিছানো কাপড়ের উপরে পেতলের থালা রেখে দানিয়েলের কাছে এগিয়ে আসে আরিশা।
তার চাপা ফুলের কুড়ির মতো আঙুলগুলো দানিয়েলের গালে আলতো ছুঁয়ে বলে, ওসব কবচ বাইরের লোকের ওপরে কাজ করে। যে নংশনও তোমাদের বাড়িতে তোমাদের সঙ্গেই প্রতিপালিত হচ্ছিল, তার উপরে কোনো কবচই কাজ করবে না। দানিয়েলের বিস্মিত হওয়ার অভিব্যক্তি আরিশার চোখকে ফাঁকি দিতে পারে না। অপেক্ষা করো, তাকে নিজের চোখেই দেখতে পাবে। দানিয়েল ভেবেছিল আরিশা বলবে যে রাপলাং কিভাবে তার বাড়িতে প্রবেশ করে তাকে জখম করেছে, কিন্তু তার বদলে এই কার কথা বলল আরিশা? নিজেকে কোনোদিন এতটা অসহায় অনুভব করেনি যেমনটা তার আজ অনুভব হচ্ছে। মা, তিপ্রীতি, কৃতি আর সৌগতর মুখগুলো মনে করে মনটা আবেগে ভিজে উঠল তার। হঠাৎ বন্ধ দরজার উপরে দুবার টোকা পড়তেই ওলারি গিয়ে দরজা খুললেন। দরজার ওপার থেকে যে ঘরে এসে প্রবেশ করল তাকে দেখে দানিয়েলের বিস্ময় যেন শেষ হতে চাইল না। দানিয়েলের সামনে এসে দাঁড়িয়েছিল নেইথল্যাং। মন্ত্রপুত চালগুলো বেশ কাজে দিয়েছে। বাড়ির সবকটাই সকালের আগে চোখে খোলেনি। তবে তবে মজার ব্যাপার হলো, ওরা এখনো মনে প্রাণে বিশ্বাসই করে রাপলাং তোকে অপহরণ করেছে, বুঝলি? নেইথল্যাংয়ের দিকে চেয়ে দানিয়েলের মনে বারবার একটাই প্রশ্ন উঠছিল, কেন? নেইথল্যাং কেন এমন কাজ করলো? মা যাকে নিজের ছেলের মতো বিশ্বাস করে আগলে রেখেছিল, সে নেইথল্যাং নংশ না? নেইথল্যাং দানিয়েলের চোখের দিকে তাকিয়ে কি ভাবলো কে জানে, বলল, এই দানিয়েল দাদা, এই তোর উপরে না আমার কোনো রাগ নেই, বুঝলি? সত্যি বলছি, কোনো রাগ নেই। তুই তো এখানেই ছিলি না, কিন্তু তোর ওই হারামি মা আর দাদাটা মিলে এই কটা বছরে আমাকে গাধার মতো খাটিয়েছে, গাধার মতো। কোনোদিনও মনে করেনি যে আমারও কিছু চাহিদা থাকতে পারে। বিয়ের আগে অব্দি ওই দামেই আমাকে কথায় কথায় অপমান করতো, গায়ে হাত তুলতেও ছাড়েনি। ওর ঠোঁট, কান, নাক যখন উপরে বের করছিলাম না, আমার ভেতরে একটা অদ্ভুত শান্তি হচ্ছিল। হ্যাঁ, দারুণ শান্তি। কিন্তু দানিয়েল দাদা, তোকে মারার না আমার কোনো ইচ্ছা ছিল না রে, কিন্তু কি করা যাবে? তোকে মেরে তোর ওই হারামি মাটাকে যে শাস্তিটা দেওয়া যাবে, বোঝ ব্যাপারটা। ওকে শাস্তি দিতে হবে, এর চেয়ে ভালো কিছু আর হবে না, বল, তাই না? এর চেয়ে ভালো কিছু হবে না। ওই শালিকে আর মারার দরকারই পড়বে না। তারপর তোর বোনটাকে আমি। শেষের কথাগুলো দানিয়েলকে আর শান্ত থাকতে দিল না। দড়িতে বাঁধা জোড়া পা দিয়ে নেইথল্যাংয়ের পায়ে সোজা একটা লাথি মারল দানিয়েল। লাথি খেয়ে মেঝে লুটিয়ে পড়েছিল নেইথল্যাং। সোজা হয়ে দাঁড়িয়েই দানিয়েলের চুলের মুঠি ধরে ঝাঁকাতেই আলিশা বলল, ওভাবে নয়, এটা দিয়ে, বলে নেইথল্যাংয়ের হাতে একটা রূপোর কাঁচি আর বাঁশের নল ধরিয়ে দিল সে। জিনিস দুটো হাতে পেয়েই খুব খুশি হয়ে যায় নেইথল্যাং। রূপোর কাঁচি দিয়ে দানিয়েলের মাথার এক মুঠো চুল টেনে ধরে হিংস্রভাবে কেটে ফেলল নেইথল্যাং। ভ্রুজোড়া কাঁচি দিয়ে যতটা পারল উপড়ে নিয়ে কোমর থেকে ধারালো কাঁচি বের করে ঠোঁটের কাছে ধরতেই আরিশা বলল, থাক, থলেনের বহু কাঙ্ক্ষিত প্রসাদ, খুঁত করে লাভ নেই। তুই বরং বাঁশের নলে রক্তটা ধর। নেইথল্যাং রূপোর ছুরিটা কোমর থেকে বের করতে গিয়ে বলল, তোর গায়ের কাপড় জোগাড় করা আমার পক্ষে কোনো বড় ব্যাপার ছিল না, বুঝলি? শুধু এই রক্তের জন্যই তোকে এখানে নিয়ে আসা। বাড়িতে ফেলে এলে ঠিক বেঁচে যেতিস। তোর সুন্দরী বান্ধবীটা যা চালাক, ঠিক তোকে বাঁচিয়ে ফেলতো।
রূপোর ধারালো ছুরি দিয়ে দানিয়েলের কনুইয়ের উপর চিরতে চিরতে নেইথল্যাং আবার বলল, তবে কি জানিস, তোর হারামি মাটার সাংঘাতিক বুদ্ধি। বলে কিনা দামেহিকে বলি দিয়ে থলেন পুজোর দুদিনের মধ্যেই আবার কিসের বলি? দানিয়েল নিশ্চয়ই বেঁচে আছে। আসল পুজো তো আজ রে, আজ। তোর দাদাকে তো ইচ্ছে করেই ওভাবে মেরেছিলাম, বলির রক্ত তো তোর চড়বে। হাতের উপরের উপর ছুরিটা হাড় অবধি গভীরে গেঁথে গিয়েছিল দানিয়েলের। সেই গেঁথে যাওয়া ছুরি টেনে চামড়া মাংস একটু একটু করে কেটে ফেলছিল নেইথল্যাং, অথচ দানিয়েলের আর্তনাদে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কর, চিৎকার কর, যত জোরে পারিস চিৎকার কর। এই ঘন জঙ্গলে পশু পাখি ছাড়া তোর চিৎকার শোনার কেউ নেই রে, কেউ নেই। ঘন জঙ্গলের ভেতর স্যাঁতস্যাঁতে পায়ে হাঁটা পথ বেয়ে ওরা চারজন এগিয়ে চলেছিল। সবার আগে রাপলাং ওর ভোজালি দিয়ে ডালপালা ছেঁটে পথ দেখিয়ে এগিয়ে চলেছে। দামেহি মারা যাওয়ার খবর পাওয়ার পরই সে আরিশার উপর নজর রেখে চলেছিল। আরিশাকে সে রাতের দিকে নিজের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর একটা পরিত্যক্ত বাড়িতে যেতে দেখে। বাড়িটা ব্রিটিশ আমলের, অন্তত 200 বছরের পুরনো। আরিশা বাড়ির ভেতর পৌঁছালে সেখানে কিছুক্ষণ পরই নেইথল্যাং এসে উপস্থিত হয়। ওর কাঁধে থাকে একটা ভারী বস্তা। বস্তা নামিয়ে রেখেই আরিশা আর নেইথল্যাং দুপুরের দিকে নংরিয়াত ফিরে গেলে বাড়ির জানলায় উঁকি দিয়ে রাপলাং বস্তার ভেতর থেকে দানিয়েলের মুখ বেরিয়ে আছে দেখে, সম্ভবত জীবিত। রাপলাং মনে করেছিল যে বাড়িতে আর কেউ নেই। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধাকে সে দেখতে পায়। বৃদ্ধার গালের এক পাশ ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছে। একে কোনোদিন নংরিয়াতে সে দেখেনি। এরপর আর অপেক্ষা না করে ইবন সারাকে খবর দেয় রাপলাং। এখন রাপলাং, ইবন সারা, কৃতি আর দানিয়েলের মা বলরিকে নিয়ে সেই পরিত্যক্ত বাড়ির দিকে চলেছে। ওদিকে তিপ্রীতি এবং সৌগত গেছে পুলিশ ডাকতে। দোতলা বাড়িটার কাছাকাছি আসতেই একটা ঘরে মৃদু মোমের আলো দেখতে পেল ওরা। ঘরটা থেকে ড্রাম বাজার একটা দ্রিম দ্রিম শব্দ ভেসে আসছে, অর্থাৎ পুজো শুরু হয়ে গিয়েছে। রাপলাং তার ভারী গলার স্বর যতটা সম্ভব নিচু করে বলল, নেইথল্যাং বেরিয়ে এলেই তোমরা ঘরে যাবে। রাপলাং ওর ভোজালিটা কোমরে গুঁজে যতটা সম্ভব ঝুঁকে বাড়ির পিছনের দিকে দেওয়ালের আড়ালে মিলিয়ে গেল। রীতি শুনতে পেল ঘরের ভেতর থেকে ড্রামের শব্দ ছাড়াও দুর্বোধ্য ভাষায় একটা গুঞ্জনের শব্দ ভেসে আসছে। খাসি ভাষায় কোনো গান বা মন্ত্রের মতো শোনাচ্ছে। এক একটা মুহূর্ত যেন সহস্র বছরের মতো কাটছিল ওদের। হঠাৎ বাড়ির পিছনে একটা ভারী কিছু পড়ার জোর শব্দ হওয়াতে গুঞ্জন এবং ড্রামের শব্দ থেমে গেল, কিন্তু মুহূর্তের জন্যই। তারপর আবার দ্রিম দ্রিম শব্দে ড্রাম পেটানোর শব্দ এবং মন্ত্রোচ্চারণের আওয়াজ আসতে শুরু করলো। তবে এবার ঘরের দরজা খুলে একজনকে বেরিয়ে আসতে দেখা গেল। অন্ধকারেও সবাই তাকে চিনতে পারল, নেইথল্যাং। নেইথল্যাং বেরিয়ে এসে বাড়ির পিছন দিকে চলে যেতেই ইবন সারা আর কৃতি বলরিকে অপেক্ষা করতে বলে ঘরের দরজার দিকে এগিয়ে চলল। ঘরের মেঝে দানিয়েল হাত পা বাঁধা অবস্থায় প্রায় অচৈতন্য হয়ে পড়ে আছে। ওর একটা হাতের চামড়া লম্বা লম্বি চেরা, সেখান থেকে হাড়ের সাদা অংশ দেখা যাচ্ছে। হাত থেকে রক্ত গড়িয়ে ঘরের মেঝে ভাসিয়ে দিচ্ছে। দানিয়েলের ঠিক সামনেই লম্বা চুল খোলা অবস্থায় বসে আছে আরিশা। তার হাতে একটা ছোট্ট ড্রাম, হাতুড়ি দিয়ে ড্রাম পিটিয়ে ড্রিম ড্রিম শব্দ করে চলেছে। সেই শব্দের তালে তালে প্রায় উন্মাদের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দুলে দুলে দুর্বোধ্য ভাষায় গুনগুন করে মন্ত্র আউড়ে চলেছে। নেইথল্যাংকে ঘরের বাইরে যেতে দেখা গেছে।
এছাড়া ঘরের ভেতরে আর কেউ নেই। ইবন সারা ভাবল রাপলাংয়ের তথ্য অনুযায়ী ঘরে আরও একজন বৃদ্ধার থাকার কথা। সে তাহলে কোথায় গেল? এমন সময় কৃতি অনুভব করল তার পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে পেছন ফিরতে নেইথল্যাংকে দেখে চমকে গেল। নেইথল্যাং তখন তার ক্ষিপ্র দুহাতে কৃতি আর ইবন সারার চুলের গোছা মুঠোগত করেছিল। বিশাল ঘরের এক কোণে রাখা ভাঙা দরজা জানলার আবর্জনার মাঝে নেইথল্যাং ইবন সারা আর কৃতিকে এনে ফেলে রাখল। ওর হাতে একটা মোটা লোহার শিক। এই এই একটা শব্দ করলেই না, এটা দেখেছিস, মাথা না এটা দিয়ে ফাটিয়ে ঘিলু বের করে দেবো, বুঝলি? আমার উপরে গোয়েন্দাগিরি ফেলাতে এসেছিস? তোদের দুটোরও ব্যবস্থা করছি। দাঁড়া দাঁড়া, তোরা, তোদের দুটোর ব্যবস্থা করছি। ওদিকে দরজার দিক থেকে একটা মেয়েলি গলার চিৎকার শুনতে পেয়ে কৃতি দেখল একজন বৃদ্ধা, যার গালের একপাশে আগুন ঝলসে গিয়েছে। সে দানিয়েলের মা বলরির একটা পা ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে আসছে। বাইরে দুপদাপ শব্দ শুনেই বুঝেছি কিছু গন্ডগোল আছে। পিছনের দরজা দিয়ে গিয়ে দেখি এই শয়তান জঙ্গলে আমাদের উপরে নজরদারি করছে। দিয়েছি এক গায়ে কাত করে, মরেনি, কিন্তু বাঁচিয়েও রাখা যাবে না। কৃতি দেখল দানিয়েলের মা বলরির মাথার পেছন থেকে রক্তের ধারা গড়িয়ে তার পরনের কাপড় ভিজিয়ে দিয়েছে। সেই রক্তের ধারাই ঘরের মেঝেতে ওর শরীর ঘষে নিয়ে যাওয়ার দাগ সৃষ্টি করেছে। বাড়ির পেছনে ওই শয়তান মাথা মোটা দানবটা নিজে খুব চালাক মনে করেছিল। শব্দ করে আমাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে মারার ধান্দায় ছিল। বেটাকে গাছের পেছনে আমি আগেই দেখে নিয়েছি। এত কাণ্ডের মাঝেও আরিশার মন্ত্রোচ্চারণ ও ড্রামের শব্দ এক মুহূর্তের জন্য থামেনি, বরং তার তীব্রতা বেড়েছে। এক নাগাড়ে সেই ড্রামের শব্দ জঙ্গলের মাঝে, রক্তময় ঘরের মাঝে গুঞ্জরিত হয়ে এক অদ্ভুত পৈশাচিক আবহাওয়ার সৃষ্টি করেছিল। আরিশা ঘরের মাঝে যেখানে বসে আরাধনায় মগ্ন, ঠিক তার পাশেই একটা ছোট কালো কাপড়ের মুখ খোলা থলি রাখা ছিল। থলির ভেতর কি আছে কৃতি জানে না, কিন্তু হঠাৎ মনে হলো ওই থলির ভেতরটা যেন নড়ে উঠল। পেতলের থালায় রাখা দানিয়েলের রক্তেও একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। থলির ভেতরে নাড়াচাড়া শুরু হতেই আরিশা চোখ বন্ধ করে ড্রাম হাতে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে সে কয়েক পা পিছিয়ে গেল। তার মন্ত্রোচ্চারণও প্রায় বন্ধ। নিচু স্বরে সে কিছু বিড়বিড় করে চলেছে। ড্রামের শব্দ তখন এক এক সেকেন্ডের বিরতিতে দ্রিম দ্রিম শব্দ করে উপাসনার সাফল্যের জানান দিয়ে যাচ্ছে। কালো থলি হঠাৎ তীব্র কাঁপুনি দিয়ে ঘরের মধ্যে চক্রাকারে ঘুরে বেড়াতে লাগলো। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে মনে হলো একটা কুণ্ডলীকৃত বস্তু থলের ভেতরে মাটি ফুঁড়ে যেন আবির্ভূত হয়েছে। একটা শীতল হিসহিসে শব্দ সেই থলের ভেতর থেকে ভেসে ঘরময় ছড়িয়ে গেল। অদ্ভুত মোহিনী শক্তি সেই হিসহিসানি শব্দের মধ্যে। ক্রমশ থলির ভেতর থেকে একটা কালো সাপের বিশাল ফনা বেরিয়ে এসে পেতলের থালাকে ঘিরে ধরতে শুরু করেছে। বিশাল সাপের দেহাংশ যেন শেষ হয় না। থলের ভেতর থেকে কোনো অজানা জাদুবিদ্যায় ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে বেরিয়ে আসতে লাগলো অপদেবতা থলেনের কুণ্ডলী। মুহূর্তের জন্য অচৈতন্য দানিয়েল জেগে উঠেছিল। চোখ মেলে দেখে বহু বছর আগে বর্ষার সেই রাতের ডাকটা মনে পড়ে গেল তার। একটা সরীসৃপ যেন তার শির দাঁড়াবে ক্রমশ উঠে আসছে। তার শক্তিশালী পেশিবহুল কুণ্ডলীর মধ্যে তাকে পিষে ফেলতে চাইছে। কৃতি দেখল সত্যি পেতলের থালায় রাখা রক্তের মধ্যে দানিয়েলের প্রতিচ্ছবি ফুটে উঠছে। আর থলি থেকে নির্গত সর্পদেবতার বিশাল আকার দেহ সেই থালার চারপাশে চক্রাকারে বেষ্টন করে রেখেছে। তার কালো বিষাক্ত ফনা তুলে স্থির শীতল অথচ আগ্রাসী দৃষ্টি নিয়ে সে দানিয়েলকে দেখছে, যেন বহুদিনের কাঙ্ক্ষিত একটি বস্তু সে। অনতিদূরে নতজানু আরিশা উঠে দাঁড়িয়ে থলেন দেবতাকে প্রণাম করে বলল, আপনার দর্শনে আমি মেংশনো পরিবারের প্রতিনিধি আরিশা নংবাহ ধন্য হয়েছি। আপনি আমার দেওয়া এই খাসি রক্তের বলি গ্রহণ করুন।
সর্পদেবতা তার বিশাল ফনা মেঝে রাখা থলের রক্তের উপরে নামিয়ে আনতেই দানিয়েলের শরীরে প্রবল যন্ত্রণা শুরু হলো। কেউ যেন তার দড়ি দিয়ে বাঁধা পায়ের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে সেটা পিষে ফেলতে চাইছে। সেই প্যাঁচের শক্তি এতটাই প্রবল যে পায়ের পাতার হাড় অবধি চূর্ণ হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ক্রমশ দানিয়েল নাগপাশের কবলে স্থির হয়ে যেতে লাগলো। তার ছটফট করতে থাকা যন্ত্রণা ক্লিষ্ট শরীরটি খুব শীঘ্রই সেই কুণ্ডলীর পেছনের অসম শক্তির কাছে সমর্পণ করতে বাধ্য হবে। কৃতির মনে পড়ে গেল দীপ্রীতির দেওয়া সেই বইটার কথা, যেখানে লেখা ছিল থলেন বলি দেওয়া খালি মানুষটিকে পায়ের দিক থেকে গ্রাস করতে শুরু করে এবং তখন অবধি খাসি মানুষটি বেঁচে থাকলেও সে মারা যায়। দানিয়েলকে সে কিছুতেই এভাবে মরতে দিতে পারে না, কিন্তু এ তো কোনো সাধারণ সাপ নয়, এ যে অপদেবতা। এই অলৌকিক অশুভ শক্তির হাত থেকে কিভাবে রক্ষা সে করবে দানিয়েলকে? হঠাৎ কৃতির মনে হলো ঘরের খোলা দরজার বাইরে থেকে কেউ ভেতরে আসার চেষ্টা করছে এবং দরজার পিছন দিকে ফিরে দাঁড়িয়ে থাকা নেইথল্যাংয়ের সেদিকে কিন্তু দৃষ্টি নেই। নেইথল্যাংও যেন অলৌকিক সর্পদেবতার আবির্ভাবে কিছুটা মোহিত। কৃতি সেই সুযোগে নেইথল্যাংকে দুহাতে সজোরে ধাক্কা দিয়ে মেঝে ফেলে দিল এবং দরজার ওপাশ থেকে রাপলাং ভেতরে এসে তার লাঠিটা সজোরে নেইথল্যাংয়ের মাথায় আঘাত করে তাকে অচৈতন্য করে ফেলল। ওলারি নংবার রাপলাংয়ের দিকে ছুটে আসছিল, কিন্তু রাপলাংয়ের ভারী হাতের একটা শক্তিশালী থাপ্পড়ে সে আপাতত শান্ত হয়ে গেল। ইবন সারা সুযোগ বুঝে নেইথল্যাংয়ের কোমর থেকে রূপোর ধারালো ছুরিটা বের করে আরিশার গলার কাছে ধরে বলল, শয়তান ডাইনি, এক চুলো যদি নড়েছিস তো এটা গলায় ঢুকিয়ে ফড়ফড় করে দেব। কৃতি থলেনের মুখের সামনে থেকে রক্ত ভরা থালাটা এক লাথিতে সরিয়ে দিতেই রক্তটা ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল। কিন্তু থলেনের রক্ত গ্রহণে বিঘ্ন ঘটায় এখন তার সম্পূর্ণ মনোযোগ গিয়ে পড়েছে কৃতির উপরে। রাগান্বিত থলেন মেঝে থেকে কয়েক ফুট সোজা হয়ে তার আগ্রাসী ফনা তুলেই কৃতির ঘাড়ে ছোবল বসিয়ে দিয়েছে। সেই বিষের জ্বলনে কৃতি মুহূর্তেই মেঝেতে পড়ে গিয়েছিল। হাত পা ধীরে ধীরে অবশ হয়ে পড়ছে কৃতির। দংশনের জায়গাটা থেকে একটা কালশিটে ছোপ সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছিল। কৃতিকে দংশন করার পরই থলেন দানিয়েলের অচৈতন্য শরীরের দিকে এগিয়ে আসছে। ইবন সারার বাঁধনে থাকা আরিশা হেসে বলল, তুমি আমায় যতই ছুরি মারার ভয় দেখাও, আমার কার্যসিদ্ধি কেউ আটকাতে পারবে না, কেউ না। থলেন দানিয়েলের দেহটাকে তার বিশাল কুণ্ডলীর মাঝে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল, কিন্তু নিজের চোখের সামনে তার ভালোবাসার এমন অপশক্তির হাতে মৃত্যু কৃতি কিছুতেই দেখতে পারবে না। একবার শেষ চেষ্টা তাকে করতেই হবে। হঠাৎ তার বইতে পড়া সুইডেনহোর কথা মনে পড়ল। কৃতি মেঝের উপরে পড়ে থাকা নেইথল্যাংয়ের মোটা শিকটা সে দেখতে পেল। ক্ষিপ্র গতিতে সেই শিক নিয়ে সে ছুটে গেল থলেনের দিকে। থলেনের হাঁ করা বিশাল চোয়াল তখন দানিয়েলের মুখের প্রায় সামনে। কৃতি থলেনের সামনে দাঁড়িয়ে হাতের লোহার শিকলটা থলেনের খোলা মুখের ভেতরে ঢুকিয়ে চোয়াল বরাবর প্রবল বেগে চিরে ফেলল। সঙ্গে সঙ্গে থলেনের বিশাল কালো শরীরটা একটা ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে বাতাসে মিলে গেল। আরিশা সেই উবে যাওয়া কুণ্ডলীকৃত কালো ধোঁয়া দেখে প্রবল চিৎকার করে অচৈতন্য হয়ে মেঝে পড়ে গেল। ইবন সারা দেখল দানিয়েলের শ্বাস প্রশ্বাস চলছে, তার শরীর রক্তের অভাবে দুর্বল হয়ে আছে, দ্রুত রক্ত এবং চিকিৎসার প্রয়োজন। দানিয়েলকে ছেড়ে ইবন সারা এবার কৃতির কাছে গিয়ে দেখল তার ঘাড়ের কাছ থেকে বেশ খানিকটা অংশ জুড়ে নীল হয়ে বিষ ছড়িয়ে পড়ছে। সে রাপলাংকে জলের জোগাড় করতে বলে কৃতির শরীর স্পর্শ করে বিষ বন্ধন মন্ত্রোচ্চারণ করতে শুরু করল। কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর নিজের জামার একটা অংশ ছিঁড়ে সেখানে গিঁট পাততেই কৃতির শরীরে বিষ ছড়িয়ে পড়ার বেগ কমে এলো। সে রাপলাংয়ের এনে দেওয়া জল থালায় রেখে কৃতির মুখের কাছে নিয়ে গিয়ে তাকে বলল, এর মধ্যে কি তুমি নিজের মুখ দেখতে পাচ্ছ? কৃতি ইবন সারার প্রশ্নে শুধু চোখ মেলে তাকালো, কিন্তু কোনো উত্তর দিতে সে পারল না। ইবন সারা আবার প্রশ্ন করল, আমাকে হ্যাঁ অথবা না বলে উত্তর দাও, তুমি কি এর মধ্যে তোমার মুখ দেখতে পাচ্ছ? কৃতি থালায় জলের দিকে ঝুঁকে নিজের মুখ দেখার চেষ্টা করে ইবন সারার দিকে তাকিয়ে একবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়েই মেঝেতে মাথা এলিয়ে দিল।
ইবন সারা রাপলাংকে বলল, এখনো সময় আছে, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই জঙ্গলের বাইরে রাস্তায় গিয়ে দেখ তিপ্রিতি এলো কিনা। আকাশের গা থেকে লালচে মেঘের আস্তরণ তখন সরে গিয়েছে। চাঁদের জ্যোৎস্নায় খাসিয়া পাহাড়ের চূড়ায় প্লাবন এসেছে। এই ঘটনার 6 মাস পর মালদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের শেডের তলায় সবে মাত্র এসে দাঁড়িয়েছে কৃতি। একদম শেষ মুহূর্তে বর্ধমানগামী ট্রেনের টিকিটটাই কনফার্ম পেয়েছিল কৃতি। ঘোষণা হয়েছে ট্রেন আসতে এখনো মিনিট 15 দেরি আছে। সাইড ব্যাগের ভেতরে হঠাৎ মোবাইল ফোনটা ঝনঝন করে উঠল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখি মনটা ভালো হয়ে গেল। দানিয়েলের ফোন। ফোনের সবুজ বোতামের আইকন আলতো ছুঁয়ে ফোনটা রিসিভ করে সে। সারাদিনে এতক্ষণে একটা ফোন করার কথা মনে পড়ল তোর? পিস্তুত দিদির বিয়েতে দিন কয়েকের জন্য মালদা এসেছিল কৃতি। 2 দিন বাদেই কলেজের সেমিস্টার থাকায় রাতের ট্রেনে একটু তাড়াতাড়ি ফিরতে হচ্ছে তাকে। বাবা মায়ের আরও কয়েকদিন থাকার ইচ্ছা ছিল। কৃতি তাতে আপত্তি করেনি, বলেছিল, তোমরা থাকো না, না হয় কদিন পরেই যেও, আমি একা ঠিক সামলে নেব। কৃতি মাস 6 আগে যে ঘটনার সম্মুখীন হয়েছে তাতে ওর স্বনির্ভরতার ভিত যেমন পোক্ত হয়েছে, তেমনি আত্মবিশ্বাসও যেন এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। পাশাপাশি জীবনে ঝুঁকি নেওয়ার ব্যাপারেও কৃতি আগের চেয়ে অনেকটাই বেশি সাবধানী। দানিয়েলের সঙ্গে সম্পর্কের বন্ধনটা আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। সৌগত এখন আর ওকে আগের মতো বিরক্তও করে না। কৃতিও সৌগতকে হ্যাটা করার প্রবণতা কমিয়ে বন্ধুত্বের দিকে হাত বাড়িয়েছে। সেদিন তিপ্রিতি আর সৌগতর প্রচেষ্টায় পুলিশ সঠিক জায়গাটা চিহ্নিত করে সময় পৌঁছতে পেরেছিল বলে কৃতি, দানিয়েল এবং ওর মা বলরি প্রাণে বেঁচে যায়। আরিশা, ওলারি এবং নেইথল্যান্ডকে দামেহির খুনের অভিযোগে এবং দানিয়েলকে খুনের প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে মেঘালয় রাজ্য পুলিশ। তিপ্রিতি, বলরি, ইবন সারা, রাপলাং এদের সঙ্গে ফোনের মাধ্যমে দানিয়েল যোগাযোগ রাখলেও বলরি কিছুতেই তাকে নংরিয়াতে থাকার অনুমতি দেননি। কারণ নংবা পরিবারের মতো মেংশোনারা এখনও মেঘালয় থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি। কৃতির আর সৌগতর সঙ্গেও ওদের নিয়মিত কথা হয়, তবে নংরিয়াতের বিভীষিকাময় ঘটনাগুলো নিজের মা বাবাকে এখনও সে জানাতে পারেনি। দানিয়েলও আর আগের মতো সাপের স্বপ্ন দেখে না। মোটের ওপর ওদের জীবনটা এখন আগের মতোই স্থিতিশীল। দানিয়েলের সঙ্গে কথা বলতে বলতে কখন যেন 15 মিনিট পেরিয়ে গিয়েছিল। প্ল্যাটফর্মে ধীর গতিতে ট্রেন ঢুকতে দেখে কৃতি দানিয়েলকে আপাতত বিদায় জানিয়ে মোবাইল সাইড ব্যাগে স্থানান্তরিত করে ব্যাকপ্যাকটা পিঠে তুলে নির্দিষ্ট কামরার দিকে এগিয়ে চলল। টিকিটের নাম্বার মিলিয়ে নিজের সিটের উপরে ব্যাগটা রাখতেই সামনের মিডল বার্থে নজর আটকে গেল তার। গোলাকৃতি মুখমণ্ডলে মঙ্গলীয় ছাপ বিশিষ্ট হলদেটে ফর্সা এক যুবক ঘুমিয়ে রয়েছে। ট্রেনটা আসছে আসামের গুয়াহাটি থেকে। কামরার অন্যান্য বার্থেও নিশ্চয়ই এমন উপজাতির মানুষজন রয়েছেন। ছেলেটি যে খাসি উপজাতি পরিবারের তা ঠিক নিশ্চিত হতে পারল না সে। উত্তর পূর্ব ভারতের অনেক উপজাতির চেহারাই প্রায় কম বেশি একরকম, তবে আজকাল কোথাও খাসি উপজাতি দেখলে কৃতির একটা অন্যরকম গর্ববোধ হয়। বিপরীত দিকে মিডল বার্থে চড়ে কয়েকটা জরুরি ফোন কল সেরে নেয় কৃতি। শেষ ফোনটা করে দানিয়েলকে। তারপর সাইড ব্যাগে ফোন রেখে কৃতি ঘুমিয়ে পড়ে। ট্রেন জার্নিতে সহজে ঘুম আসতে চায় না, কিন্তু কোনো অজানা কারণে কৃতির চোখটা বারবার সামনে শুয়ে থাকা যুবকের দিকে চলে যাচ্ছে। একটা চাপা অস্বস্তি যেন ছেয়ে যায় তার মধ্যে। বুঝতে পারে না যে তার কারণ কি। বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করে খানিকটা জোর করেই ঘুমিয়ে পড়েছিল কৃতি। একসময় মনে হলো চারপাশের আবহাওয়া যেন অতিরিক্ত শীতল। নিশ্চয়ই এসির তাপমাত্রা কমিয়ে দিয়েছে কেউ। ঘুমে ঢুলতে থাকা চোখ মেলে তাকায় কৃতি। ট্রেনের ঝাঁকুনি বন্ধ। জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে। কোনো প্ল্যাটফর্ম নয়,
একেবারে মাঝ রাস্তায় ঘন অন্ধকার জঙ্গলের মাঝেই যেন ট্রেনটা থমকে আছে। হঠাৎ চোখ চলে যায় সামনের বার্থের যুবকের দিকে। ঠিক আগের মতোই ঘুমিয়ে রয়েছে সে। হঠাৎ আবিষ্কার করে যে ট্রেনের ওই কামরায় একেবারে একা সে। বাকি যাত্রীরা কেউ নেই, একমাত্র সামনের মিডল বার্থে ঘুমিয়ে থাকা ওই যুবক ছাড়া। একটা অজানা আতঙ্কে গা শিরশির করে ওঠে কৃতির। এ কি করে সম্ভব? কামরার সমস্ত যাত্রী একসঙ্গে একই স্টেশনে নেমে গিয়েছেন। সামনের বার্থে ঘুমন্ত যুবকের মাথার কাছে রাখা তার কালো ব্যাগটা যেন হঠাৎ নড়ে ওঠে। একটা কালো কুণ্ডলীকৃত ধোঁয়া ক্রমশ পাক খেয়ে বড় হতে হতে একটা বিশাল সাপের আকার নেয় কৃতির চোখের সামনে। বিশাল আকার সাপের কুণ্ডলী থেকে একটা কালো ফনা চোয়াল খুলে কৃতির সামনে এসে দাঁড়ায়। তারপর কৃতির পা, কোমর থেকে শুরু করে ক্রমশ তার শির দাঁড়া বেয়ে জড়িয়ে ধরে। কৃতির শরীরটা ক্রমশ শিথিল হয়ে আসতে থাকে সরীসৃপের কুণ্ডলীর নিষ্পেষণে। একটা শীতল হিসহিসে গলার স্বর ওর নাম ধরে ডাকে। এই চাই গরম, চাই গরম, চাই গরম, চাই চাই গরম। এক চাওয়ালার কর্কশ ডাকে কৃতির ঘুম ভেঙে যায়। এসির শীতল হাওয়াতেও ঘেমে নে একসা কৃতি। সামনের মিডল বার্থ তখন খালি হয়ে গেছে। তাহলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। দানিয়েলের মতো কেমন স্বপ্নরোগ ধরল তার? এত জীবন্ত স্বপ্ন যেন স্বপ্ন বলে ভাবতেও ভুল হয়। কিন্তু কেন? সে তো খাসি উপজাতির নয় যে থলেন তার রক্ত খেতে চাইবে বা থলেনের সঙ্গে শত্রুতা থাকবে তার। এসব ভাবতে ভাবতেই জানলার চতুর্ভুজের দিকে তাকিয়েছিল কৃতি। হঠাৎ মনে হলো থলেন সুইডেনহোর হাতে মারা যাওয়ার আগে খাসিদের শত্রু ছিল না। তাহলে কি কৃতির হাতে থলেন বধ হওয়ার পর তারও শত্রু হয়ে দাঁড়িয়েছে? তার মানে থলেন কি তার রক্ত পিপাসু? আতঙ্কটা যেন ফিরে আসে কৃতির মনে। নাগ পাশে সে জড়িয়ে পড়েছে। সমাপ্ত হল নাগপাশ। কাহিনী দীপিকা মজুমদার। গল্প পাঠে এবং সূত্রধারে ছিলাম আমি অনুভব। দানিয়েলের চরিত্রে ছিল রক্তিম, সৌগতর চরিত্রে ছিল আসঞ্জন, কৃতির চরিত্রে ছিল স্মিতা, দামেহির চরিত্রে ছিল রণদীপ, বলেরির চরিত্রে ছিল পিয়ালি, আরিশার চরিত্রে ছিল সৌমিলি, দীপ্রীতির চরিত্রে ছিল সায়নী গুহ, নেইথল্যাংয়ের চরিত্রে ছিল পার্থ, ইবন সারার চরিত্রে ছিল বর্ণিশা এবং অন্যান্য চরিত্রে ছিল রণদীপ, স্মিতা, ঋদ্ধি, রক্তিম, পিয়ালি, লিও, তৃষা দত্ত এবং সায়নী মিত্র। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ঋদ্ধি, নির্দেশনায় ছিল স্মিতা, পোস্টার ডিজাইন করেছে ডিভাইন কমেডি। তাহলে নাগপাশ উপন্যাসটা কেমন লাগলো আর কেমন লাগলো আমাদের উপস্থাপনা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সবার সঙ্গে, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল করা চাই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আমাদের দেখা হচ্ছে আগামী গল্পে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।